ওকে। ওই ইয়ে কোথায়? আচ্ছা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? প্রেজেন্টেশনের পিপিটিটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। সো আমরা যখন এসেক্ট ফিজিওলজি আর নিউট্রিশনের কোর্স পড়বো, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম পড়া শুরু করব, তো এখানে তিনটা কোশ্চেন দেখো যে ফিজিওলজি কি জিনিস। তো এটা আমরা বলেছিলাম যে ফিজিওলজি হচ্ছে এনি লিভিং অর্গানিজমের নর্মাল ফাংশনিংটাকে আমরা ফিজিওলজি বলি, এবং এটাকে যদি বেসিস অফ দেয়ার সেল ফাংশন বলি, সেই ক্ষেত্রে তাদের মলিকুলার ফাংশন থেকে শুরু করে একটা ইনসেক্টের ইন্টিগ্রেটেড বিহেভিয়ার অফ হোল বডিটাকে মিন করে। আর ডাইজেশনটাকে আমরা বলছিলাম যে ডাইজেশন হচ্ছে একটা ব্রেকিং ডাউন সিস্টেম, যেটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস, যেখানে ইনজেস্টেড ফুড ব্রেকিং ডাউন হবে ইন টু ওয়েস। নাম্বার ওয়ান ইজ মেকানিক্যালি বাই ম্যান্ডিবল, আর কেমিক্যালি বাই এনজাইম, and that are uh, make a water soluble simplest food. It's known as digestion. আর ডাইজেশন কেন ইম্পর্টেন্ট? কারণ ইচ অ্যান্ড এভরি লিভিং অর্গানিজম, দে ওয়ান্টস টু লিভ, দে ওয়ান্টস টু সার্ভাইভ, and for their survival they should obtain some energy from that food, and that's why they need to digestion for their survival, growth and reproduction. এখানে এই ডেফিনেশন গুলোই এখানে বলা আছে। যেমন ফিজিওলজি, যে কথাগুলো আমরা বলেছিলাম যে ফিজিওলজি ইজ দ্য সায়েন্স অফ লাইফ, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি হুইচ ডিলস উইথ দ্য নর্মাল ফাংশনস অফ লিভিং অর্গানিজম that aims to understand the mechanism of living from the basis of cell function at the ionic and molecular level to the integrated behavior of the whole body. আর নিউট্রিশন কাকে বলে? নিউট্রিশনটা হচ্ছে, নিউট্রিশন ইজ দ্য বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল প্রসেস by which an organism uses foods to support its life. And nutrition is the study of food and how it affects the health and growth of the body. So nutrients are substances found in foods that an organism use to grow, reproduce and survive. দ্যাট মিন্স একটা ফুডের মধ্যে যে খাদ্য সার বা যে মেইন এলিমেন্ট অথবা মেটাবোলাইট যেগুলোকে আমরা বলি, একটা ফুড হচ্ছে কমপ্লেক্স ফর্মে থাকে। এই কমপ্লেক্স ফর্মটাকে যখন ডাইজেস্ট করা হয়, ডাইজেস্টের পরে এটা একটা সিম্পলেস্ট ফর্মে আসে, আর এই সিম্পলেস্ট ফর্মটাই ইনসেক্ট দে ক্যান ইউজ ফর দেয়ার সার্ভাইভাল, ফর দেয়ার গ্রোথ, ফর দেয়ার রিপ্রোডাকশন। অ্যান্ড এই যে যে মেটাবোলাইট যে সে ইউজ করলো একটা ফুড অ্যানালাইসিস করে, একটা ফুড সিনথেসিস করে, এই আফটার সিনথেসিস they can obtain some metabolites and that metabolites known as the nutrient. Digestion কাকে বলে? Digestion is the physiological process by which large insoluble food compounds are breaking down through mechanically by teeth or mandibles
and chemically by enzymes into a small water-soluble substances for absorption into the bloodstream. তাহলে ডাইজেশনটা হলো যে সে একটা মেটাবোলাইট যেটা যেটা তৈরি হবে ফুড ভেঙে সেই মেটাবোলাইটটা যাতে ব্লাড স্ট্রিম অ্যাবজর্ব করতে পারে এই রকমের একটা প্রসেসে নিয়ে আসা খাদ্যটাকে, যেটা এনভায়রনমেন্টে অ্যাভেলেবল। তা অ্যাভেলেবল ফুডটাকে সে ইনজেস্ট করবে এবং ইনজেস্টেড ফুডটাকে সে ব্রেকিং ডাউন করবে in two ways. Number one is mechanically by mandibles and chemically by enzyme. This is the figure. So it is the internal anatomy of digestive system or internal organs that are attached with the alimentary canal. Here the three distinct region from the anterior part, it's known as the stomodium or the foregut, and the mid parts that are known as the midgut or the mesenteron, and the hind parts are known as the hindgut or the proctodium. কোন আবার তো এইখানে একটা ইনসেক্টের যে এই লং লং একটা টিউবুলার মাস্কুলারাইজড স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বলি এলিমেন্টারি ক্যানেল। এটা হচ্ছে দুই দিকে তার ওপেনিং। অ্যান্টেরিয়র ওপেনিংটাকে আমরা বলছি মাউথ, আর পোস্টেরিয়র ওপেনিংটাকে আমরা বলছি অ্যানাস। তো ইনসেক্ট যখন খাদ্য গ্রহণ করবে, সে খাদ্য গ্রহণ করবে তার অ্যান্টেরিয়র ওপেনিং, যেটাকে আমরা মাউথ বলি। The mouth, they just ingested food into the mouth, and there is a mixing with some saliva, and saliva comes from the salivary gland, salivary reservoirs. এই salivary reservoirs থেকে সালাইভা এখানে সিক্রেট হবে তার বাকাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি। এই ওরাল ক্যাভিটিতে যখন সালাইভাটা আসবে আর তার ফুড মাউথ পার্টস দ্বারা তার ফুডটা যখন এই বাকাল ক্যাভিটিতে আসবে, এখানে সালাইভার সাথে তার ফুড এটা মিক্স হবে, যার ফলে ফুডটা ময়েশ্চার হবে, ডিজলভ হবে, আর টোটাল মাউথ পার্টসটা লুব্রিকেটেড হবে। এবং এই লুব্রিকেটেড মাউথ পার্টসে এইখানে যে একটা স্ফীত অংশ যেটাকে আমরা ফ্যারিংস বলছি, এই ফ্যারিংসটা হচ্ছে হাইলি মাস্কুলারাইজড একটা অর্গান। বিশেষ করে ইট মেক এ পুশ, অর মেক এ ফোর্স that can easily moves from the food from buccal cavity to esophagus, and that system is known as the peristalsis. Peristalsis is the muscular contraction and expansion, and it involves to moves forward. যে কারণে এই যে ফ্যারিংস এর প্রেসারের ফলে এখানে খাদ্যটা, এবং এটা যেহেতু লুব্রিকেটেড হয়, খাদ্যটাও ডিজলভ হয়। এই ডিজলভ ফুড খুব সহজেই এটা মুভ করবে মাউথ থেকে ক্রপে। এবং এই ক্রপ হচ্ছে একটা ডাইলেটেড স্যাক লাইক স্ট্রাকচার বা ডাইলেটেড এসোফাগাস। এখানে এখানে হচ্ছে টেম্পোরারিলি ফুড ইজ স্টোরড। এই স্টোরড ফুড এর পরে সামনের যে অর্গান সেটাকে আমরা বলি প্রোভেন্ট্রিকুলাস বা গিজার্ড। এই গিজার্ডে বিভিন্ন ধরনের মডিফিকেশন থাকে। কোনো ইনসেক্টের এই গিজার্ডের ভিতরে ডেন্টিকলস থাকে টিথ লাইক, কোনো ইনসেক্টে থাকে প্লেট লাইক, কোনো ইনসেক্টে থাকে নিডল লাইক। সাধারণত যে সকল ইনসেক্ট যে ধরনের খাবার গ্রহণ করে সেই খাবারটাকে ভাঙার জন্য তার যে ধরনের মেকানিজম দরকার, ঠিক সেই রকমের মডিফিকেশন হয় হচ্ছে গিজার্ডের মধ্যে। আর গিজার্ড থেকে যখন খাবারটা গ্রাইন্ড হয়, এই পালভারাইজড ফুড, then it allows to go from foregut to midgut. এখানে একটা ভালভ থাকে, যে ভালভটাকে আমরা বলি স্টোমোডিয়াল ভালভ বা কার্ডিয়াল ভালভ। এই কার্ডিয়াক ভালভ বা স্টোমোডিয়াল ভালভ এটা মূলত কাজ করবে এই ফুডটা যাতে অন ওয়ে ফ্লো হয়, যাতে একদিকেই খাবারটা মুভ করে। তো এইখানে ফোরগাট
মিডগার্ড এগুলো ছবি তোমরা এর আগে ক্লাসে হয়তো এঁকেছো বা এখানে দেখতেছো, এটাকে হয়তো তোমরা ছবি এঁকে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। আমরা এখানে পার্ট বাই পার্ট তাদের যে কাজগুলো সেগুলোকে আমরা যদি এভাবে দেখি। আচ্ছা, এটা এটা দেখার আগে এখানে আমরা বললাম যে এই যে এখানে ফোরগাট ফোরগাট এবং হাইন্ডগাট, এই ফোরগাট এবং হাইন্ডগার্ডে আমরা বলি যে এখানে এখানে হচ্ছে পার্শিয়াল ডাইজেশন হয় কিন্তু অ্যাবজর্পশন হয় না ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টেমা। ইন্টিমাটা কি? ইন্টিমাটা হচ্ছে এই যে তাদের সেল ওয়ালের বাহিরের দিকে, সেল ওয়ালের বাহিরের দিকে কাইটিনাস সাবস্টেন্স থাকে, এই কাইটিন থাকে বা কিউটিকল থাকে। এই কিউটিকল অথবা কাইটিনাস সাবস্টেন্স যেটা থাকে সেটাকে আমরা বলি ইন্টিমা। প্রশ্ন হলো যে এই ইন্টিমা বা এই কাইটিন কিভাবে কিভাবে তাদের এলিমেন্টারি ক্যানেলের ভিতরে গেল। ভিতরে যাওয়ার ওয়েটা হচ্ছে এরকম। যদি আমরা দেখি তাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা দেখি, এটা হচ্ছে একদম উপরের যে ফিগার, এটা হচ্ছে তার একটা যে কোনো একটা ইনসেক্টের এমব্রায়ো। তো এমব্রায়োটার উপরের যে অংশটা, উপরের দিকে থাকে হচ্ছে একটোডার্ম, যেটাকে আমরা কাইটিনাস সাবস্টেন্স দ্বারা তৈরি, কাইটিন বা কিউটিকুলিন দ্বারা তৈরি, কিউটিকল থাকে বা কাইটিন থাকে। আর তার ভিতরের যে সেলগুলো থাকে এগুলো সব এন্ডোডার্ম। তাহলে উপরের অংশটা হচ্ছে একটোডার্ম, মাঝখানে যেটা অংশ আছে যেগুলো সেল থাকে, এপিথেলিয়াম সেল থাকে, এটাকে আমরা বলি এন্ডোডার্ম বা এন্ডোডার্মিস। এখন একটা ইনসেক্ট যখন ডেভেলপ করে, এই এমব্রায়ো থেকে যখন দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে দেখা যায় যে উপরের অংশটা ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, যেটাকে আমরা বলি ইনভেজিনেশন। তাহলে অ্যান্টেরিয়র পার্ট, এই যে অ্যান্টেরিয়র পার্টটা যখন ইনভেজিনেশন হয়ে ভিতরে ঢুকে যায়, তখন এই উপরের অংশটা ভিতরের দিকে চলে গেল। তার উপরের অংশটা তৈরি ছিল কাইটিন, সেই কাইটিনটা চলে আসলো ভিতরে। ঠিক সেম একইভাবে হাইন্ডগার্ডের ক্ষেত্রেও তাদের এই পোস্টেরিয়র অংশটা ইনভেজিনেশন হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। তাই উপরের যে একটোডার্ম এটা ভিতরে চলে গেছে, আর মাঝখানের যে এন্ডোডার্ম এইটার ইভাজিনেশন হয়ে মাঝখানের অংশটা তৈরি হয়েছে। তো এভাবে এভাবে একের পর এক তার এমব্রায়োনিক ডেভেলপমেন্টের পরে দেখা যায় যে এই অংশটা, সামনের যে ভাঁজ করা অংশটা তৈরি হয় ফোরগাট, মাঝখানের যে স্ফীত অংশ বা ইভাজিনেটেড যে পার্ট সেটা দ্বারা তৈরি হয় তার মিডগাট, আর পিছনের যে ইনভেজিনেটেড পার্ট সেটা দ্বারা তৈরি হয় তার হাইন্ডগাট। যে কারণে এই হাইন্ডগাটের ভিতরেও কাইটিনাস সাবস্টেন্স তৈরি হয়, কাইটিনাস সাবস্টেন্স থাকে। আর তার ফোরগাটের সেল ওয়ালের বাহিরের দিকেও এই ইন্টিমা বা কাইটিনাস সাবস্টেন্স থাকে, কিন্তু মাঝখানের যে অংশটা এটা ফুললি হচ্ছে এপিথেলিয়াল সেল দ্বারা গঠিত। তো এখানে সে কথাগুলা হয়তো কিছুটা বলা হচ্ছে যে the alimentary canal of insects is a long muscular and tubular structure extending from mouth to anus. Foregut is ectodermal in origin. Anterior invagination of ectoderm forms the foregut and internal cuticular lining is present. এটা হচ্ছে, যদি আমরা গ্রাস হপার, এর আগের যে ছবিটা আমরা দেখেছি ওটা দেখেছিলাম মূলত ককরোচের ক্ষেত্রে, এটা হচ্ছে গ্রাস হপারের এলিমেন্টারি ক্যানেল এবং ডাইজেস্টিভ সিস্টেম। যদি বলি ডাইজেস্টিভ সিস্টেম, যেহেতু এখানে স্যালাইভারি গ্ল্যান্ড আছে। দেখো ককরোচের ক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো হচ্ছে অ্যালভিওলার শেপ, মানে গ্রেপ লাইক থাকে। আর তাদের এই যে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা গুলো তার বডির সাথে, তার যে এলিমেন্টারি ক্যানেল থাকে, এলিমেন্টারি ক্যানেলের বডির সাথে এগুলো লেগে থাকে। আর আমরা ককরোচের ক্ষেত্রে দেখেছি এটা বাহিরের দিকে ঝুলে থাকবে, এই গ্যাস্ট্রিক সিকা গুলো বাহিরের দিকে ঝুলে থাকে। কেন থাকে সেটা আমরা বলবো যে যে এটা হচ্ছে, যদি গ্যাস্ট্রিক সিকা মূলত হচ্ছে মিডগ্যাটের সারফেস এরিয়াকে এবং ফাংশনাল এরিয়াকে বৃদ্ধি করে। তাহলে ফাংশনাল এরিয়া এবং সারফেস এরিয়া যদি বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে সারফেস এরিয়া বা ফাংশনাল এরিয়া বৃদ্ধি করার জন্য তার প্রয়োজন হবে যে মিডগার্ড যে ফাংশন করে, মিডগার্ড যে কাজ করে
গ্যাস্ট্রিক সিকারও সেই একই কাজ করতে হবে, তখনই এটা আমরা সম্ভব যে ইট ইনক্রিজ দ্য ফাংশনাল এরিয়া অফ মিডগার্ড। তো আমরা দেখছি যে গ্রাসহপারের ক্ষেত্রে তাদের মিডগার্ড মূলত তাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেট করে থাকে। মিডগার্ডের কলামনার সেল যেগুলো থাকে বা সেক্রেটারি সেল, এই কলামনার সেল is responsible to produce and secrete the digestive juice or the enzyme। এবং এই সেম কাজ গ্যাস্ট্রিক সিকার যে সেলগুলো থাকে এই সেলগুলো দ্বারা তারা এই গ্যাস্ট্রিক জুস প্রোডাকশন এবং সিক্রেশন করে থাকে, বিধায় এটা তার গাঁটের সাথে লেগে থাকে। কিন্তু ককরোচের ক্ষেত্রে তাদের গ্যাস্ট্রিক জুস সরাসরি সিক্রেট না করে তারা করে কি, সেখানে একটু মাইক্রোবসকে তারা হারবার করে। তো মাইক্রোবস যখন তাদেরকে স্পেস দেয়, ওই স্পেসে তখন মাইক্রোবস বসবাস করে এবং মাইক্রোবস বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলো তখন তাদেরকে কিছু সাপ্লিমেন্ট করে, হতে পারে সেটা এনজাইম অথবা এরকমের কোনো ডাইজেস্টিভ জুস। এটা হচ্ছে ফোরগাটের। দেখো ফোরগাটের তাহলে কি কি অর্গান থাকে। ফোরগাটের হচ্ছে ফোরগাটে অর্গান থাকে হচ্ছে ফ্যারিংস, অ্যাসোফ্যাগাস, ক্রফ অ্যান্ড গিজার্ড। ফ্যারিংস থাকবে, অ্যাসোফ্যাগাস থাকবে, ক্রপ থাকবে, গিজার্ড থাকবে। এই চারটা অর্গান থাকবে মূলত ফোরগাটে। তাহলে ফ্যারিংসের কাজ আমরা বলছিলাম যে ফ্যারিংস এটা একটা ফোর্স ক্রিয়েট করে, এটা একটা মাস্কুলারাইজড অর্গান। আর সাকিং ইনসেক্টের ক্ষেত্রে এটা পাম্পিং অর্গান হিসেবে কাজ করে। তাহলে এটা যেহেতু ফোর্স ক্রিয়েট করে, তার মানে ইট রেসপন্সিবল টু ট্রান্সপোর্ট দ্য ফুড অর টু মুভ দ্য ফুড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাহলে ফোরগাট হলো পেরিস্টালসিসের জন্য রেসপন্সিবল বা ফুড ট্রান্সপোর্টেশনের জন্য রেসপন্সিবল অথবা ফুড মুভমেন্টের জন্য রেসপন্সিবল। এরপরে এসোফাগাস থাকবে। এসোফাগাস জাস্ট লাইক এ প্যাসেজ, it act as a passage from oral cavity to crop। আর ক্রপ হচ্ছে ফুড স্টোর করবে অথবা ফুড রিজার্ভার। তো ফুড রিজার্ভার যেহেতু এখানে ফুড স্টোর করবে। এরপরে ক্রপ আছে, ক্রপটাকে আমরা বলি গ্রাইন্ডিং অর্গান, যেখানে ফুডটাকে গ্রাইন্ড করা হয়। এরপরে ক্রপের ভিতরে যখন থাকে ফুডটা, এই ফুডটা হচ্ছে স্যালাইভা মিশ্রিত ফুড থাকে। আর স্যালাইভায় আমরা জানি বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যেমন অ্যামিলেজ থাকে, প্রোটিয়েজ থাকে, লিপেজ থাকে, পেকটিনেজ থাকে। এরকমের বিভিন্ন ধরনের এনজাইম থাকার কারণে এখানে কিছু ডাইজেশন হয় এবং এই ডাইজেশনটাকে আমরা বলি পার্শিয়াল ডাইজেশন। তাহলে ফোরগাটের ফোরগাটের ফিজিওলজিটা কি? ফোরগাটের ফিজিওলজি হচ্ছে, foregut, it includes four main organs like pharynx, esophagus, crop, and proventriculus, and that are responsible to food movement and stores the food temporarily. And where the food is mixed with the saliva, that's why there is initiate the food digestion in there, and also they are responsible to grind the food or to crush the food for their efficient digestion. তাহলে foregut is responsible to grind, moves, store and partial digestion of ingested food. এখানে স্যার হ্যাঁ বলো। স্যার ফেরিংস হচ্ছে পাম্প হিসাবে কাজ করে, কখন ওটা বুঝি? পাম্প অর্গান হিসেবে কাজ করবে হচ্ছে স্পেশালি সাকিং ইনসেক্ট, প্ল্যান্ট বাগ, যখন তারা সাক করে, যেমন স্যাপ সাক করে, সেল স্যাপ সাক করে। তো এরা হলো জাইলেম বা ফ্লোয়েম থেকে যখন স্যাপ সাক করবে, তখন এই ফ্যারিংসটা জাস্ট কাজ করবে পাম্পিং অর্গান হিসেবে। কন্ট্রাক্ট হবে, দেন লিকুইড গুলো ভিতরে ঢুকবে, এরপরে এক্সপ্যানশন হবে, লিকুইডটা তার মুখে চলে আসবে, এভাবে জাস্ট লাইক এ পাম্পিং অর্গান। এরপরে এখানে দেখো প্রোভেন্টিকুলাসের কিছু মডিফিকেশন, যেটার কথা আমরা বলেছিলাম, যা ইন্টারনাল কিউটিকলস, যেটাকে আমরা ডেন্টিকলস বলি। এই গিজার্ডের ভিতরে ডেন্টিকলস গুলো বিভিন্ন কারণে বিভিন্ন সময় মডিফিকেশন হয়।
তো এদেরকে আমরা দেখি যে টিথ লাইক, আমরা দেখি ককরোচের ক্ষেত্রে ককরোচের যে গিজার্ড থাকে বা প্রোভেন্ট্রিকুলাস থাকে, ইটস মডিফাইড ইনটু এ টিথ লাইক স্ট্রাকচার টু গ্রাইন্ড অ্যান্ড স্ট্রেন ফুডটাকে পালভারাইজ করার জন্য তাদের তাদের ভিতরে ডেন্টিকেলস গুলো টিথ লাইক থাকবে। আর হানিবির ক্ষেত্রে সাধারণত হানিবি এরা এরা পলেন গ্রেইন, এরা নেকটার কালেক্ট করে। আমরা জানি হানিবি যারা, তারা বিভিন্ন ফুল থেকে নেকটার কালেক্ট করে, এবং যখন নেকটার কালেক্ট করে এই নেকটার কালেকশনের সময় তাদের খাবারের সাথে কিছু পলেন গ্রেন চলে আসে। তো এই পলেন গ্রেনটা যাতে স্টোমাকে না যায়, এ কারণে তাদের এই গিজার্ডের যে ডেন্টিকেলস গুলো ইট মডিফাই ইনটু এ প্লেট লাইক মডিফিকেশনের কারণে দে অ্যাক্ট অ্যাজ এ সিভিং অর্গান and they can separate the pollen grain from the nectar very easily. তারা তারা এই নেকটার, পলেন গ্রেন মিশ্রিত নেকটার থেকে খুব সহজেই সেপারেট করতে পারে এই প্লেট লাইক ডেন্টিকলস গুলো। আর যেগুলো ফ্লি বা মসকিটো, আমরা জানি দে ক্যান ফিড দ্য ব্লাড and blood cell. It's very microscopic. That's why their denticles it modified into a spine or the needle-like, and in flea to break the blood cell গুলোকে ভাঙার জন্য তাদের ভিতরে যে ডেন্টিকলস গুলো থাকে, এই ডেন্টিকলস গুলো নিডল লাইক মডিফিকেশন হয়। এরপরে যদি মিডগার্ডের কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা জানি যে মিডগার্ডে গ্যাস্ট্রিক সিকা থাকে, এপিথেলিয়াল সেল থাকে, পেরিট্রফিক মেমব্রেন থাকে, প্রক্টোরিয়াল ভালভ থাকে। আর বিশেষ করে যারা সাকিং ইনসেক্ট, তাদের ক্ষেত্রে ফিল্টার চেম্বার থাকবে। তাহলে ফিল্টার চেম্বার থাকবে সাকিং ইনসেক্টে, কিন্তু কোন সলিড ফিডার ইনসেক্টের ক্ষেত্রে ফিল্টার চেম্বার থাকবে না। আবার সলিড ফিডার ইনসেক্টে গিজার্ড থাকবে, কোন সাকিং ইনসেক্টে গিজার্ড থাকবে না। এখানে আমরা দেখছি যে মিডগার্ডে মূলত গ্যাস্ট্রিক সিকা যেটা দ্বারা শুরু হচ্ছে, এরপরে তার টোটাল যে ভেন্ট্রিকুলাসটা থাকে, টোটাল ভেন্ট্রিকুলাসটাই তাদের এপিথেলিয়াল সেল দ্বারা গঠিত হয়। এপিথেলিয়াল সেল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কলামনার সেল হতে পারে, তারপরে স্টেম সেল হতে পারে, এন্ডোক্রাইন সেল হতে পারে, গবলেট সেল হতে পারে, কপার সেল হতে পারে। এরকম 5 ধরনের সেল দ্বারা মূলত এপিথেলিয়াল সেল গঠিত, আর এই টোটাল 5 ধরনের এপিথেলিয়াল সেল দ্বারাই মিডগার্ডটা গঠিত হয়। তাহলে মিডগার্ডের সেল থাকবে হচ্ছে কলামনার সেল, স্টেম সেল, এন্ডোক্রাইন সেল, গবলেট সেল এন্ড কপার সেল। আর পেরিট্রফিক মেমব্রেন থাকবে একটা, যেটা হচ্ছে সেল ওয়ালের বাহিরের দিকে একটা মেমব্রেন থাকবে, যে মেমব্রেনটা মূলত ফুড আর সেল ওয়াল এদের মাঝখানে একটা কম্পার্টমেন্টালাইজেশন করবে, একটা কম্পার্টমেন্ট করবে, যাতে ফুড they cannot touch directly to the cell body or the cell wall. তাহলে তাহলে এই যে পেরিট্রফিক মেমব্রেন, সে মূলত কি করবে? এই পেরিট্রফিক মেমব্রেন মূলত মিডগার্ডের প্রোটেকশন দিবে তার ফিজিক্যাল ইনজুরি, তার কেমিক্যাল ড্যামেজ, তার এবং ব্যারিয়ার হিসেবে কাজ করবে কোনো প্যাথোজেন যাতে ওখানে এন্ট্রি করতে না পারে। তো এই প্যাথোজেনোসিটি তৈরি করতে না পারে বা প্যাথোজেন এন্ট্রি করতে না পারে, এই রকমের সেল ওয়ালকে বিভিন্ন ধরনের ড্যামেজ, ইনজুরি এবং মাইক্রো অর্গানিজমের ইনফেকশন থেকে এটা প্রোটেকশন দিবে। আর এখানে যেহেতু এপিথেলিয়াল সেল থাকে এবং এই এপিথেলিয়াল সেলের যে মাইক্রোভিলাই থাকে, এই মাইক্রোভিলাইগুলোই মূলত অ্যাবজর্পশনটা করে থাকে। তাহলে মিডগার্ডটা হচ্ছে completely it responsible to digest the ingested food and absorb the metabolite. এখানেই মূলত মূল ডাইজেশনটা হয়ে থাকে মিডগার্ডে, যেটাকে আমরা স্টোমাকও বলে থাকি। তাহলে ফাংশনাল স্টোমাকটা হচ্ছে মিডগার্ড বা ভেন্ট্রিকুলাস, এবং এই ভেন্ট্রিকুলাসটা টোটালটাই তৈরি হচ্ছে এপিথেলিয়াল সেল দ্বারা।
আর এপিথেলিয়াল সেলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কাজ, কারণ যেহেতু 5 ধরনের সেল এখানে আছে, 5 ধরনের সেল 5 ধরনের কাজ করবে। তাদের মধ্যে যেটা সেক্রেটারি সেল বা কলামনার সেল, সে মূলত এনজাইম প্রোডাকশন করবে এবং সিক্রেট করবে। আর এই এনজাইমেটিক ক্রিয়ায় এখানে যে ফুড যেগুলো আসবে সেই ফুডটা ডাইজেস্ট হবে। আর গবলেট সেল এরা মূলত কিছু মিউকাস এবং মিউকোপলিস্যাকারাইড, মাইক্রোফাইব্রিল এগুলো সিক্রেট করে থাকে। তো এই মিউকাস এবং মিউকাস এবং মিউকোপলিস্যাকারাইড এই দ্বারাই মূলত এই যে পেরিট্রফিক মেমব্রেন, হানিকম্বের মতো, মৌচাকের মতো, মৌমাছির বাসা যে রকমের হানিকম্ব থাকে, গর্ত 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 থাকে, এরকমের হানিকম্বের মতো একটা প্রোটেকটিভ লেয়ার, যেটাকে আমরা পেরিট্রফিক মেমব্রেন বলি, এটা তৈরি করে। আর এই পেরিট্রফিক মেমব্রেনটাই টোটাল সেল বডিগুলোকে ঘিরে রাখে। মাঝখানটায় একটা এনভেলপের মতো থাকে, যেই এনভেলপের ভিতরে খাদ্যটা এসে প্রবেশ করবে। দেন এখানে কোনো কোনো ইনসেক্ট, তারা এই গ্যাস্ট্রিক সিকার মধ্যে এন্ডোসিম্বায়ন্ট হারবার করে, এবং এই এন্ডোসিম্বায়োটিক ব্যাকটেরিয়া যেগুলো, এই এন্ডোসিম্বায়োটিক ব্যাকটেরিয়া কোনো কোনো ইনসেক্টদেরকে সাপ্লিমেন্ট করে অ্যামিনো অ্যাসিড, কোনো কোনো ইনসেক্টদেরকে সাপ্লিমেন্ট করে এনজাইম ফর দেয়ার এফিশিয়েন্ট ডাইজেশন। আবার কোনো কোনো ইনসেক্টের ক্ষেত্রে এটা আয়নিক এক্সচেঞ্জের জন্য কাজ করে থাকে। তাহলে মিডগার্ডের কাজ হচ্ছে এনজাইম প্রোডাকশন করা, এনজাইম সিক্রেট করা। এবং এনজাইম প্রোডাকশন এবং এনজাইম সিক্রেশন কেন হয়? ফর দ্য ডাইজেশন। তাহলে এফিশিয়েন্ট ডাইজেশনের জন্য তারা এনজাইম প্রডিউস করবে, এনজাইম সিক্রেট করবে, এবং ওভারঅল মিডগার্ডের সেল ওয়ালকে প্রোটেকশন দিবে। আর হচ্ছে এই ডাইজেস্টেড মেটাবোলাইট গুলোকে অ্যাবজর্ব করবে সেল দ্বারা, এবং এই অ্যাবজর্বড যে মেটাবোলাইট সেটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে সেলে পৌঁছাবে, যেটাকে আমরা বলি ভেক্টোরিয়াল ট্রান্সমিশন। তাহলে এখানে ভেক্টোরিয়াল ট্রান্সমিশন হচ্ছে, এখানে ডাইজেশন হচ্ছে, ভেক্টোরিয়াল ট্রান্সমিশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, এন্ডোসিম্বায়েন্ট হারবারিং হচ্ছে, এবং প্রোটেকশন দিচ্ছে। এটা হচ্ছে মূলত মিডগার্ডের কাজ। তাহলে মিডগার্ডে 5টা যে আমরা সেল দেখলাম, এই সেলগুলোর কাজ কি? সেলগুলোর কাজ আমরা বলছিলাম যে কলামনার সেল হচ্ছে ইজ রেসপন্সিবল টু প্রডিউস অ্যান্ড সিক্রেট দ্য এনজাইম। গবলেট সেল হচ্ছে মিউকাস এবং মিউসিন সিক্রেট করবে, যেটা দ্বারা মূলত পেরিট্রফিক মেমব্রেন তৈরি হবে। কপার সেল, তারা আয়নিক এক্সচেঞ্জ করে থাকে মিডগার্ড টু ব্লাড। দ্যাটস ওয়াই দে ক্যান হোমিওস্ট্যাসিস ফর আয়নিক ব্যালেন্স টু দ্য ইনসেক্ট। আর আর রিজেনারেটিভ সেল বা স্টেম সেল, যেটা স্টেম সেলের কাজ হচ্ছে যখন কোনো সেল ন্যাচারালি ডেথ হবে অথবা ইনজিউর্ড হবে বা ড্যামেজ হবে, এই ড্যামেজ বা ইনজিউর্ড সেলটাকে একটা নতুন সেলে রূপান্তর করা। জাস্ট তার স্থলে যখনই একটা সেল মরে যাবে, তার স্থলে একটা নতুন সেল তারা রিজেনারেট করা। আর এন্ডোক্রাইন সেলটার হচ্ছে মূলত তারা কিছু হরমোন সিক্রেশন করে, আর এই হরমোন সিক্রেশনের ফলে তারা ব্রেইনের সাথে কানেক্ট করে, যে হ্যাঁ, হরমোনটাই মূলত তাকে ট্রিগার করে যে হ্যাঁ, এখন তোমাকে এনজাইম প্রোডাকশন করতে হবে, এনজাইম সিক্রেট করতে হবে, বা আমার ক্ষুধা লেগেছে, খাদ্য প্রয়োজন। তো এই যে খাদ্য প্রয়োজন, কারণ হচ্ছে খাদ্যটা প্রথমে হচ্ছে তার ক্রপ থেকে গিজার্ডে আসবে, গিজার্ড থেকে মিডগার্ডে আসবে। তো এই যে আসা, এটা এমনি এমনি আসে না, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম টোটাল ফাংশনটাই জাস্ট কোরিলেট করে নার্ভাস সিস্টেম বা ব্রেন, অথবা কন্ট্রোল করে। এটা টোটালটাকে কন্ট্রোল করবে হচ্ছে কন্ট্রোল বাই নার্ভাস সিস্টেম। এবং যখনই এই হরমোন তারা সিক্রেট করবে এন্ডোক্রাইন সেল দ্বারা, এই হরমোন তাদেরকে সিগন্যালিং পাঠাবে ব্রেইনে যে এখন আহ, খাবার প্রয়োজন। তখন ব্রেইন ক্রোককে বলবে হ্যাঁ, তুমি কিছু খাবার মিডগার্ডে পাঠাও। তা মিডগার্ডে পাঠাতে হলে তখন ওই যে গিজার্ড হয়ে মিডগার্ডে আসবে, এবং মিডগার্ডে আসার আগেই আবার ব্রেইন এখানকার এপিথেলিয়াল সেল যেগুলো আছে, যেমন সেক্রেটারি সেল বা কলামনার সেলকে বলবে যে এখন
এনজাইমের প্রয়োজন। তো এনজাইম এইভাবে টোটাল কাজটাই ব্রেইন দ্বারা কন্ট্রোল হয়। তো যে কারণে এন্ডোক্রাইন সেলের ফাংশনটা হচ্ছে এটা ব্রেইনের সাথে কানেক্ট করা, যাতে এই ডাইজেশনটা এফিশিয়েন্টলি হয়। এই কথাগুলোই, আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে লেখা আছে, কিছুটা হয়তো কম বেশি এখানে আছে। যেমন স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে বলা আছে যে স্যালাইভারি গ্ল্যান্ড স্যালাইভা প্রডিউস করে, যেটা মাউথপার্টসকে লুব্রিকেট করবে এবং ফুডটাকে ময়েশ্চার করবে। আর গ্রাসহপারের ক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে গ্রেপ লাইক, এবং দে ক্যান সিক্রেট এনজাইম অ্যান্ড আদার প্রোটিন ইনটু দ্য স্যালাইভা, and it contribute to both digestion and disease transmission. যে এরা ডিজিজ ট্রান্সমিশন এবং ডাইজেশন দুইটার ক্ষেত্রেই তাদের কন্ট্রিবিউশন রয়েছে। ক্রপ হচ্ছে একটা ফুড রিজার্ভার। It stores the ingested food and partial digestion occurs in there. গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস এর কথা আমরা বলছি যে এটা মূলত গ্রাইন্ডিং অর্গান, and it used for grinding of ingested food. It has a number of important functions such as grinding digestion by particle size reduction, chemical degradation of nutrients, and the regulation of feed flow. কার্ডিয়াক ভালভ বা স্টোমোডিয়াল ভালভ যেটাকে আমরা বলছি, সেটার কাজ হচ্ছে স্টোমোডিয়াল ভালভ এই স্পিংটার মাসেল just behind the proventriculus, which regulates the on-way food movement from stomodium to mesenteron. Gastric ceca হচ্ছে this structure provides the extra surface area for secretion of enzyme or absorption water and other substances from the alimentary canal, which increase the functional area of midgut. তার মানে হচ্ছে গ্যাস্ট্রিক সিকা এটা সারফেস এরিয়াটাকেও বৃদ্ধি করছে এবং ফাংশনাল এরিয়াটাও বৃদ্ধি করছে by secreting the digestive enzyme. Peritrophic membrane, it is the semi-permeable membrane secreted by cluster of cells behind the stomodial valve in the midgut. It consists of chitin fibrils embedded in a protein carbohydrate matrix. This structure acts as the first line of defense against foreign microorganism, pathogen, and food particles. It ensures proper digestion, protection, and gut function. Columnar cell, যেটাকে আমরা সেক্রেটারি সেল বলে থাকি, সেক্রেটারি সেলের কাজই হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, ডাইজেস্টিভ এনজাইম প্রোডাকশন, ভেক্টোরিয়াল ট্রান্সপোর্টেশন, ডিফেন্স মেকানিজম, regulation of physiology, and stem cell support. Regenerative cell by stem cell, it ensure growth and renewal, and they contribute to tissue repair after injury and support development during metamorphosis. Endocrine cell, responsible for hormone production within the midgut, which is coordinating various physiological process and produce the signaling molecules to the brain. Goblet cell secrete mucus and contribute to gut health. Copper cell associated with ion transport in maintaining ionic balance within midgut. Pyloric valve regulates the on-way food flow from mesenteron to proctodium. আর এপিথেলিয়াল সেলের কাজ হচ্ছে এই যতগুলো সেলের যা কাজ সবগুলোই নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, ডাইজেস্টিভ এনজাইম প্রোডাকশন, ভেক্টোরিয়াল ট্রান্সপোর্টেশন, ডিফেন্স মেকানিজম, রেগুলেশন অফ ফিজিওলজি। এটা হচ্ছে পেরিট্রফিক মেমব্রেনের স্ট্রাকচার বা ফিগার। তাদের তাদের এরকম আমরা বলছিলাম যে হানিকাম্বের মতো যে মেমব্রেনটা থাকে একদম সেল ওয়ালকে ঘিরে, যাতে ফুড পার্টিকেল কখনোই সরাসরি সেল ওয়ালকে স্পর্শ করতে না পারে, সেল ওয়ালের যাতে করে কোনো রকম মেকানিক্যাল ড্যামেজ অথবা কেমিক্যাল ড্যামেজ না হয়। পেরিট্রফিক
membrane is formed by the proteins like mucopolysaccharide, glycoproteins, and the chitin microfibrils. এদের ফাংশন তো আমরা বলছি যে এটা মেকানিক্যাল ড্যামেজ থেকে সেল বডিকে প্রোটেকশন দিবে, আবার ইট অ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার টু infection by the bacteria or the pathogen, and it to protect the midgut cell wall by chemical, and it act as a compartment of the midgut lumen from the food to cell wall. এটা হচ্ছে ফিল্টার চেম্বার, যেটা আমরা বলছিলাম যে যারা সাকিং ইনসেক্ট বা লিকুইড ফিডের, এই লিকুইড ফিডার ইনসেক্ট যারা আছে তাদের ক্ষেত্রে গ্রাইন্ডিং এর প্রয়োজন নাই বিধায় তাদের গ্রাইন্ডিং অর্গানটা থাকে না। গ্রাইন্ডিং অর্গানটা কি? গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস, যেটাকে আমরা গ্রাইন্ডিং অর্গান বলি। এই গ্রাইন্ডিং অর্গান বা গিজার্ড শুধুমাত্র সলিড ফিডার যারা হার্বিভোরস, এই ধরনের সলিড ফিডারদের ক্ষেত্রে এই গিজার্ড থাকে, কিন্তু যারা লিকুইড ফিডার বা স্যাপসাকার, এই স্যাপসাকার বা লিকুইড ফিডারদের ক্ষেত্রে গিজার্ড থাকে না। তাদের ক্ষেত্রে একটা কমপ্লেক্স অর্গান থাকে, এইটা হচ্ছে তার মিডগার্ড শুরু। তাহলে মিডগার্ডের শুরু থেকে মিডগার্ডের শেষ এবং ইলিয়ামের বা হাইন্ডগার্ডের শুরু, হাইন্ডগার্ডের শুরু আর মিডগার্ডের শেষ, এই দুইটা অংশ একত্রে মিলে এখানে একটা স্যাক লাইক একটা স্ট্রাকচার তৈরি হয়। এবং এই যে স্যাক লাইক যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি মূলত ফিল্টার চেম্বার বলে। তো এখানে বলা হচ্ছে যে ইট ইজ এ complex organ in which two ends of ventriculus and the beginning of hindguard are enclosed in a sac. কেন এটা স্যাক লাইক একটা এনক্লোজড স্যাকের ভিতরে কেন তারা আবদ্ধ হয়েছে? কারণ হচ্ছে তারা এই যে যাতে এক্সেসিভ ডিলিউশনটা না হয়, এক্সেসিভ ডিলিউশনটা যদি হয়ে যায় এর ভিতরে যে এনজাইম গুলো থাকে, এই এনজাইম গুলো টু অ্যাভয়েড ডিলিউশন অফ ডাইজেস্টিভ এনজাইমস এন্ড কনসেন্ট্রেটস দ্য ফুড ফর এফিশিয়েন্ট ডাইজেশন। আমরা বলেছিলাম যে মিডগার্ডে যে এনজাইম গুলো রয়েছে, যে ইনজেস্টেড ফুডকে ডাইজেস্ট করার জন্য, এই এনজাইমটা হচ্ছে লিমিটেড। যদি কোনো ইনসেক্ট অথবা কোনো অর্গানিজম আনলিমিটেড খাবার যদি খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে এটা ডাইজেশনটা ভালো হবে না, ডাইজেশনটা হ্যাম্পার হবে। তো এই যে ডাইজেশনে হ্যাম্পার যাতে না হয়, এই কারণে স্যাপসাকার যারা, তারা তো প্রচুর পরিমাণে জাইলেম বা ফ্লোয়েম থেকে তারা সেল সাক করে। আর এই স্যাপটা বা এই যে লিকুইডটা, এটা সরাসরি স্টোমাকে চলে আসে। এবং যখনই এর স্টোমাকে চলে আসে, তাহলে স্টোমাকে কি করবে? স্টোমাকে তার যে অ্যাসিড অথবা এনজাইম যেটা থাকে, এই এনজাইমটা তখন মানে অতিমাত্রায় ডাইলুটেড হয়ে যায়। তো এভাবে অতিমাত্রায় যদি ডাইলুটেড হয়, সেক্ষেত্রে তাদের যে এফিশিয়েন্ট ডাইজেশনটা এটা হবে না। তা যাতে এটা অতিমাত্রায় ডাইলুশন না হয়, এই কারণে তারা কি করে, এখানে যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন এই পানিটা তারা ব্লাডে ছেড়ে দেয়। আবার যখন পানির পরিমাণ কমে যায়, ব্লাড থেকে পানিটা এখানে নিয়ে আসে। তো এই যে এক্সচেঞ্জিং অর্গান, এই এক্সচেঞ্জ করে তারা, যে ওয়াটার এক্সচেঞ্জিং অর্গানটা কি আমরা বলছি মূলত ফিল্টার চেম্বার, যে that are found in every sucking insects, and it act as a sieving or some complex organ to avoid the excessive dilution of digestive enzymes for their efficient digestion. হাইন্ডগার্ড মূলত ইলিয়াম, কোলন, রেকটাম এবং অ্যানাস, এই চারটা অর্গান দ্বারা হাইন্ডগার্ড গঠিত। তো এই চারটা অর্গানের মূল কাজ হচ্ছে রিজর্পশন এবং রিমুভ এবং রিজর্পশন, এই দুইটাই হচ্ছে তার কাজ। রিজর্পশন হচ্ছে যে যখন এই হাইন্ডগার্ড মূলত, হাইন্ডগার্ড ইজ দ্য প্লেস ওয়ার ইজ দ্য dumping of undigested food materials from the midgut
and also the nitrogenous waste, it comes from the Malpighian tubules. তাহলে Malpighian tubules থেকে nitrogenous compound এবং midgut থেকে undigested food matters dumping to the hindgut. তা hindgut যখন এই undigested food materials এবং Malpighian tubules থেকে যে ইউরিয়া বা অ্যামোনিয়া বা ইউরিক অ্যাসিড যেগুলো আসছে, এর মধ্যে যদি কোনো আয়ন লাইক সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড অথবা অথবা কোনো মেটাবোলাইট অথবা যদি পানি এখানে চলে আসে, কারণ ইনসেক্টস দে শুড কনজার্ভ দ্য ওয়াটার, কারণ তাদের ফিজিওলজিক্যাল প্রসেসকে চালানোর জন্য পানির প্রয়োজন পড়বে, এবং পানি যেহেতু তারা আলাদাভাবে পানি পান করার ব্যবস্থা তাদের নাই বিধায় তাদের শরীরে যে রকমের যেটুকু পানি আসে বা খাদ্য থেকে যেটুকু পানি আসে সেই পানিটা তারা 100% কনজার্ভ করতে চায়। বিধায় যখন তারা কোনো টেরেস্ট্রিয়াল ইনসেক্ট যখন তারা এক্সক্রিমেন্ট বডি থেকে এলিমিনেট করে বা এক্সপেল করে, তখন এই এক্সক্রেটা ইটস এ ভেরি ড্রাই এক্সক্রিমেন্ট। এটা খুবই ড্রাই থাকে, যেখানে কোনো পানি থাকে না। তো এই পানিগুলোকে আবার রিজর্পশন করে অথবা রিমুভ করে ব্লাড স্ট্রিমে ছেড়ে দেয় এই ইলিয়াম, কোলন এবং রেকটাম। তাহলে ইলিয়াম, কোলন এবং রেকটাম ইট responsible to reabsorption of sodium, potassium, chloride, and some essential ion or metabolites, also some water, and to release to blood stream or the hemolymph. And finally, they expel the excrement or the stool as a dry excrement. তাহলে গাট ফিজিওলজিটা কি? গাট ফিজিওলজি যদি বলে, গাটের ফিজিওলজি আমরা বুঝলাম যে গাটের ফিজিওলজি মূলত টু ডাইজেস্ট দ্য ইনজেস্টেড ফুড অ্যান্ড অ্যাবজর্ব দ্য মেটাবোলাইটস ফ্রম দ্যাট ইনজেস্টেড ফুড। ইনজেস্টেড ফুডটাকে ডাইজেস্ট করা এবং ডাইজেস্টেড মেটাবোলাইটটা সেল দ্বারা অ্যাবজর্ব করে সেটা ব্লাড স্ট্রিমে রিলিজ করাটাই হচ্ছে গাট ফিজিওলজি। তাহলে গাট ফিজিওলজি হচ্ছে ইনসেক্ট efficiently digest the ingested food into the simplest metabolite, and that absorbed by the cells of midgut. এই যে এতক্ষণ আমরা যেটা বললাম যে হ্যাঁ ইনসেক্ট ফুড সিলেক্ট করবে, দেন সিলেক্টেড ফুড তাদের মাউথ পার্টস দ্বারা ইনজেস্ট করবে টু দ্য ওরাল ক্যাভিটি অর দ্য বাকল ক্যাভিটি, বা যেটাকে আমরা মাউথ বলে থাকি, এবং এখান থেকে খাবারটা সিকুয়েন্সিয়ালি এসোফাগাস হয়ে ক্রপে যাবে, ক্রপ থেকে প্রোভেন্ট্রিকুলাস বা গিজার্ডে যাবে, গিজার্ডে এটা ক্র্যাশ হবে, এবং পালভিরাইজড ফুড তারা একটা স্ফিংক্টার মাসেল যেটাকে আমরা বলি কার্ডিয়াক ভালভ, এই কার্ডিয়াক ভালভ ইট অ্যালাউস টু গোস টু মিডগাট, এবং মিডগাটে ওখানে বিভিন্ন সেল থাকবে, সেই সেলের যে সিক্রেশন, সেলের সিক্রেশন দ্বারা এটা ডাইজেস্ট হবে, এবং ডাইজেস্টেড মেটাবোলাইট সেল দ্বারা অ্যাবজর্ব হবে, অ্যাবজর্বড খাবারটা আবার সেটা ব্লাড স্ট্রিমে রিলিজ করবে, ব্লাড সেই খাবারটাকে নিয়ে যাবে সেল টু সেলে, এবং সেল সেগুলোকে ইউজ করবে ফর গেইনিং দেয়ার এনার্জি। তো এই সিস্টেমটাকে এনহান্সমেন্ট করার জন্য, এটাকে আরো ডেভেলপ করার জন্য, আরো এফিশিয়েন্ট করার জন্য মূলত এই ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কতগুলো গ্ল্যান্ড, কতগুলো স্পেশালাইজড সেল, আবার কতগুলো মাইক্রোবস জড়িত থাকে। তাহলে আমরা যদি বলি যে ডাইজেশনকে এনহান্সমেন্টের জন্য
আর কারা কারা রেসপন্সিবল অথবা কিভাবে রেসপন্সিবল, সেই ক্ষেত্রে আসে হচ্ছে যে এখানে কিছু গ্ল্যান্ড থাকবে, যেমন ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই ডাইজেস্টিভ গ্ল্যান্ড গুলো কোনগুলো? ডাইজেস্টিভ গ্ল্যান্ড হচ্ছে সালাইভারি গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক সিকা এবং মিডগাট এপিথেলিয়াল সেল। তাহলে আমরা জানি মিডগাট এপিথেলিয়াল সেল তারাই মূলত ডাইজেশনের জন্য যে এনজাইমের প্রয়োজন সেই এনজাইমটা প্রোডাকশন করে এবং সিক্রেশন করে। গ্যাস্ট্রিক সিকা আমরা জানি ইট ইনক্রিজ দ্য ফাংশনাল এরিয়া অফ মিডগাট। সালাইভারি গ্ল্যান্ড আমরা জানি যে সালাইভা প্রচুর পরিমাণে এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম সালাইভারি গ্ল্যান্ডে থাকে এবং সেই এনজাইম গুলো তার ইনজেস্টেড ফুডটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। একইভাবে আমরা ডাইজেস্টিভ এনজাইমের কথা বলা হচ্ছে যে এখানে ডাইজেস্টিভ এনজাইম হতে পারে, এটা মাইক্রোবস থেকেও আসতে পারে, অথবা গ্যাস্ট্রিক সিকা থেকে আসতে পারে, অথবা সালাইভা থেকে আসতে পারে, অথবা মিডগাটের সেল ওয়াল থেকে আসতে পারে। এবং মাইক্রোবস এর কথা বলা হচ্ছে, মাইক্রোবস এর ক্ষেত্রে এখানে যেমন মাইক্রোফ্লাজিলেট প্রোটোজোয়া, ফ্লাজিলেট প্রোটোজোয়ার কথা বলা হচ্ছে, বিভিন্ন এন্ডোসিম্বায়োটিক ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। এন্ডোসিম্বায়োটিক ব্যাকটেরিয়া এবং মাইক্রোফ্লাজিলেট প্রোটোজোয়া এরা ইনসেক্ট গাটের বিভিন্ন জায়গায় তারা হারবার করে। যেমন কিছু কিছু ইনসেক্টের ক্ষেত্রে মাইক্রোবস হারবার করে হচ্ছে তাদের সালাইভারি গ্ল্যান্ডে, আবার কোন কোন ইনসেক্টের ক্ষেত্রে গ্যাস্ট্রিক সিকায় হচ্ছে তাদের জন্য খুবই নিরাপদ আবাস। আবার কোন কোন ইনসেক্টের ক্ষেত্রে ইলিয়ামে হচ্ছে আহ, বিভিন্ন ধরনের মাইক্রোফ্লাজেল প্রোটোজোয়া, নেমাটোড এবং ব্যাকটেরিয়া তারা হারবার করে। তো এর ফলে হয় কি, আমরা জানি যে ইলিয়াম হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সাধারণত অ্যাবজর্পশন হবে না, কিন্তু কিছু কিছু আয়ন বা ওয়াটার রিজর্পশন হয়, আর ওখানে কোনো ডাইজেশনও হয় না। তবে তবে ইনসেক্ট, যে সকল ইনসেক্ট যেমন যেমন আছে হচ্ছে টার্মাইট অথবা স্ক্যারাবিড বিটেল, মূলত যারা সেলুলোজ জাতীয় খাবার ইনজেস্ট করে, এই সেলুলোজকে ভাঙার জন্য যে সেলুলেজের প্রয়োজন, এই সেলুলেজটা ফ্লাজিলেট প্রোটোজোয়া দে ক্যান সাপ্লিমেন্ট ফ্রম দেয়ার ইলিয়াম। তো এই ইলিয়াম যখন তারা ইলিয়ামে মাইক্রোফ্লাজিলেট প্রোটোজোয়া ওখানে হারবার করে, তখন ইলিয়ামটা মডিফিকেশন হয়ে ওটা একটা ফার্মেন্টেশন চেম্বারে পরিণত হয়। তো এই কারণে স্ক্যারাবিড বিটেল এবং টার্মাইট, তাদের ইলিয়াম it's modified into the fermentation chamber, and there is a lots of microflagellate protozoa harbored in there, and they can supplement a lots of cellulase, and it simply the digest the cellulose that ingested by the scarabid beetles. তো এরকমের এরকমের মাইক্রোবস, ডাইজেস্টিভ এনজাইম এবং ডিফারেন্ট টাইপ অফ গ্ল্যান্ডস, দে আর helps to ingested food digestion, helps to digest the ingested food efficiently. স্যালাইভার কথা আমরা বারবার বলছি। স্যালাইভার ক্ষেত্রে আমরা বলি যে স্যালাইভা সাধারণত খাবারটাকে ময়েশ্চার করে, তারপর খাবারটাকে ডিসলভ করবে, মাউথ পার্টসটাকে লুব্রিকেট করবে, তারপরে খাবারটার স্বাদ বা খাবারটা তার জন্য উপযোগী কিনা এই ফ্লেভারটা তারা গাস্টাটরি রিসিপ্টরে পাঠাবে, এবং গাস্টাটরি রিসিপ্টর তাদেরকে বলবে যে হ্যাঁ খাবারটা ঠিক আছে, তোমার জন্য সুইটেবল। ককরোচের ক্ষেত্রে, ইন ককরোচ দ্য সালাইভা কন্টেন্স দ্য অ্যামিলেজ, আর অ্যামিলেজ হচ্ছে স্টার্চ জাতীয় খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে। হানিবির স্যালাইভায় ইনভার্টেস থাকে এবং ইট হেল্পস টু ডাইজেস্ট দ্য সুক্রোজ or fructose, they can digest by their saliva, which contains the invertase. In জ্যাসিডের স্যালাইভায় লিপেজ এবং প্রোটিয়েজ থাকে, আর লিপেজ এবং প্রোটিয়েজ respectively they can digest the lipid and protein. In plant bugs, their saliva contains the pectinase, and pectinase, it helps to digest the pectin layer from their leaf or the stem. That's why plant bugs, they can penetrate their stylet from the surface of leaves and reach their stylet tips to the xylem or phloem, and they can suck off the
phloem phloem cell sap or the xylem cell sap. ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্ল্যান্ট বাগ আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, আহ, এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম যে ইনসেক্ট তারা খাবার গ্রহণ করবে মাউথ পার্টস দ্বারা এবং খাবারটা আসবে মুখে, মুখ থেকে এটা সিকোয়েন্সিয়ালি স্টোমাকে যাবে বা বা ভেন্ট্রিকুলাসে যাবে এবং সেখানে এটা ডাইজেস্ট হবে। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু অনেক ইনসেক্ট রয়েছে, দে স্টার্ট দেয়ার ডাইজেশন ইন প্রেয়ার টু ইনজেকশন। তারা তারা ডাইজেশনটা শুরু করে তাদের হোস্ট বডিতে, তাদের তাদের এলিমেন্টারি গাটে আসার আগে। হ্যাঁ, ইন প্রেয়ার টু ডাইজেশন, ইনজেকশনের পূর্বেই তারা খাবারটা মুখে নেয়ার আগেই যখন হোস্ট বডিতে ডাইজেশন শুরু হয়, এই ধরনের ডাইজেশনকে আমরা বলি এক্সট্রা ইন্টেস্টাইনাল ডাইজেশন। তাহলে এক্সট্রা ইন্টেস্টাইনাল ডাইজেশনটা কি? এক্সট্রা ইন্টেস্টাইনাল ডাইজেশনটা হচ্ছে যখন ডাইজেশনটা ইন্টেস্টাইনের বাহিরে হোস্ট বডিতে হবে, তার মানে খাবারটা মুখে তোলার আগেই যখন ডাইজেশন শুরু হয়, তখন সেটাকে আমরা বলি এক্সট্রা ইন্টেস্টাইনাল ডাইজেশন। এটা কাদের হয়? এটা যেমন লায়ন গ্রাবের ক্ষেত্রে হয়, প্ল্যান্ট বাগের ক্ষেত্রে হয়, আবার অন্যান্য যেমন ড্যামসেল বাগ, এরকমের যারা প্রিডেটরি বাগ রয়েছে, প্রিডেটরি বাগ এবং কিছু প্ল্যান্ট বাগ, এদের ক্ষেত্রে এরা তাদের এলিমেন্টারি গাটে খাবার পৌঁছানোর পূর্বেই হোস্ট বডিতে ডাইজেশন শুরু করে। যেমন প্ল্যান্ট বাগ, তার যে স্টাইলেট থাকে, এটা স্টাইলেটটা খুবই দুর্বল, খুবই উইক থাকে। এই দুর্বল একটা বা খুব সফট ডেলিকেট, এই ডেলিকেট সফট স্টাইলেট দে ক্যানট পেনেট্রেট টু দ্য পেকটিন লেয়ার অর টু দ্য জাইলেম। তাহলে তারা যখন জাইলেম বা ফ্লোয়েম থেকে তারা যখন খাবার ইনটেক করতে চায়, তখন তাদের প্রথম কাজ হচ্ছে যে পাতা অথবা স্টেম, এই লিফ বা স্টেমের উপরের যে আবরণটা, যেটাকে কি আমরা পেকটিন লেয়ার বলি, এই পেকটিন লেয়ারটাকে ডিসলভ করা, এই পেকটিন লেয়ারটাকে ডাইজেস্ট করা। তাহলে পেকটিন লেয়ারটা যদি যতক্ষণ পর্যন্ত না সে ডাইজেস্ট করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার স্টাইলেট সে পেনেট্রেট করতে পারবে না। তো এই কারণে ইনসেক্ট যখন কোনো জায়গা থেকে সেল স্যাপ সাক করতে চাবে, তখন তারা প্রথমে ওখানে স্যালাইভা সিক্রেট করে। আর যেহেতু জ্যাসিড বা প্ল্যান্ট বাগ এরকমের যে সকল প্ল্যান্ট বাগগুলো আছে অথবা প্রিডেটরি বাগগুলো রয়েছে, প্রিডেটরি বাগ এবং প্ল্যান্ট বাগ তাদের স্যালাইভায় প্যাকটিনেজ থাকে। কোনো কোনো প্ল্যান্ট বাগের স্যালাইভায় এমন কিছু কেমিক্যালস থাকে যেগুলো তারা হোস্টকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তো যখনই প্ল্যান্ট বাগ এই প্যাকটিনেজ পাতার উপরে বা স্টেমের উপরে সিক্রেট করে, তখন এই স্টেমের যে উপরের যে লেয়ারটা, পেকটিন লেয়ারটা ডিজলভ হয়, ভেঙে যায়, ডাইজেস্ট হয়। এবং ডাইজেস্ট হয়ে গেলে তখন খুব সহজেই দে ক্যান পেনেট্রেট দেয়ার জাইলেম, এবং তখন জাইলেমের সেল থেকে স্যাপগুলো তারা আপটেক করে। মসকিটোর ক্ষেত্রে তাদের স্যালাইভা কন্টেন্স দ্য অ্যান্টিকোয়াগুলিন থাকার কারণে তারা কি করে, যখন তারা তাদের স্টাইলেট আমাদের শরীরে পেনেট্রেট করেই ওখানে কিছু স্যালাইভা সিক্রেট করে। এবং যেহেতু তারা স্যালাইভায় অ্যান্টিকোয়াগুলিন থাকে, ওখানে ব্লাডটা জমাট বাঁধতে পারে না এবং তারা যতক্ষণ খুশি ওখান থেকে ব্লাড চুষে খেতে পারে। তো এই কারণে মসকিটোর স্যালাইভায় অ্যান্টিকোয়াগুলিন থাকার কারণে তারা ব্লাড সাক করতে পারে খুব সহজে। গলমিজের কথা আমরা পড়ে এসেছি ফোর্থ সেমিস্টারে, যে গলমিজ যা প্ল্যান্টের স্টেম বা লিফে গল তৈরি করে। তো এদের স্যালাইভায় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং সেসিডোজেন কেমিক্যাল এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর ক্রিয়াই মূলত পাতার উপরে বা স্টেমের উপরে গল তৈরি। আর যে সকল ভেক্টর ইনসেক্ট রয়েছে, এই ভেক্টর ইনসেক্টের স্যালাইভায় এই ডিজিজ ট্রান্সমিশনের জন্য একটা একটা পেইভ ওয়ে তৈরি করে, যাতে খুব সহজেই প্যাথোজেন গুলো ওখানে এন্ট্রি করতে পারে।
কি কি ডাইজেস্টিভ এনজাইম গুলো আছে, যেমন ফাইটোফাগাস লার্ভির ক্ষেত্রে অ্যামিলেজ থাকে যেটা স্টার্চকে ডাইজেস্ট করবে, মল্টেস মল্টোসকে ডাইজেস্ট করবে, ইনভার্টেজ সুক্রোজকে ডাইজেস্ট করবে, অমনিভোরাস ইনসেক্টের ক্ষেত্রে প্রোটিয়েজ প্রোটিনকে ডাইজেস্ট করবে, লিপেজ লিপিডকে ডাইজেস্ট করবে, নেকটার ফিডারদের ক্ষেত্রে ইনভার্টেজ সুক্রোজকে ডাইজেস্ট করবে, উড বোরিং সিরামবাইসিড গ্রাফ অ্যান্ড টার্মাইট তাদের সেলুলোজকে ডাইজেস্ট করবে, মিট ফিডার ম্যাগটস এদের হলো কোলাজেন এবং ইলাস্টিনকে ডাইজেস্ট করবে, ফিডার বা বার্ডলাইজের ক্ষেত্রে ক্রাটিনকে ডাইজেস্ট করবে, আর স্যাপসাকার বাগের ক্ষেত্রে পেকটিনকে ডাইজেস্ট করবে। এটা হলো এক্সট্রা ইন্টেস্টাইনাল ডাইজেশন। আমরা যেটা বলছিলাম যে প্ল্যান্ট বাগের এই যে লম্বা স্টাইলেট, এটা হচ্ছে খুবই সফট এবং ডেলিকেট থাকে। তো এই ডেলিকেট স্টাইলেট তারা চাইলে এরকম শক্ত একটা লিফ বা স্টেমের মধ্যে পেনেট্রেট করতে পারে না যতক্ষণ পর্যন্ত না এই উপরের যে তাদের যে প্রোটেক্টিভ লেয়ার বা পেকটিন লেয়ার থাকে, এই পেকটিন লেয়ারটাকে না ভাঙে। এরা মূলত যেখান থেকে তারা সাক আপ করতে চায় সেখানে স্যালাইভা সিক্রেট করে, এবং স্যালাইভা যেহেতু পেকটিনেজ থাকে, এই পেকটিনেজ উপরের পেকটিনকে যখন ডিজলভ করে তখন দে ক্যান পেনেট্রেট, এবং এটাকে আমরা এক্সট্রা ইন্টেস্টাইনাল ডাইজেশন বলি। এলিমেন্টারি ক্যানেলের অনেক ধরনের মডিফিকেশন রয়েছে, সাধারণত আমরা বলছিলাম যে গ্যাস্ট্রিক সিকার ক্ষেত্রে, ককরোচের ক্ষেত্রে দেখি ঝুলে থাকে, আর গ্রাসহপারের ক্ষেত্রে এটা লেগে থাকে। আবার হলো ক্রফ ডাইভার্টিকুলা দেখা যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একদম ভেন্ট্রিকুলাসটা খুব শুকিয়ে যায়, এই যে এরকমের বিভিন্ন ধরনের। আবার কোনো কোনো ইনসেক্টের ক্ষেত্রে এরকমের মডিফিকেশন যেটাকে আমরা বলছিলাম ফিল্টার চেম্বার, কারো কারো ক্ষেত্রে তাদের ক্রপটা এভাবে ডাইভার্টিকুলা হয়। তো এর কারণগুলো হচ্ছে সবই তাদের হ্যাবিটেট এবং হ্যাবিট, আর হলো ফুড ফুড হ্যাবিটেট এবং হ্যাবিটের কারণে তাদের এই ধরনের মডিফিকেশন গুলো দেখা যায়। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার কিউটিকুলার লাইনিং এই শব্দটা একটু বোঝাই দেন। কিউটিকুলার লাইনিং যেটাকে আমরা এর আগে তোমাকে এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা দেখিয়েছিলাম। এই যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে উপরের অংশটাকে আমরা বলি একটোডার্ম। এই একটোডার্মটাই কাইটিনাস বা কিউটিকুলার নির্মিত থাকে। এটা কিউটিকল নির্মিত বা কাইটিন নির্মিত একটা আবরণ, উপরের বহির আবরণ যেটাকে আমরা বলি। এই বহির আবরণ বহির আবরণটাই কাইটিনাস নির্মিত থাকে, আর ভিতরে থাকে হচ্ছে এপিথেলিয়াল সেল। তো এখানে এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিডগার্ডটা তৈরি হয় হচ্ছে এপিথেলিয়াম সেল দ্বারা, আর ফোরগার্ড এবং হাইন্ডগার্ড তৈরি হচ্ছে হলো একটোডার্ম দ্বারা। তাহলে যেহেতু একটোডার্মে এই কাইটিন থাকে বা কিউটিকল থাকে, এই কিউটিকুলার লাইনিংটাই থাকে হচ্ছে এই ভিতরে। এটা বলা হচ্ছে যে এই কিউটিকুলার লাইনিং বা কাইটিনাস সাবস্টেন্স যেটা থাকে, এই কাইটিনাস সাবস্টেন্স বা কিউটিকুলার লাইনিংটাকে আমরা বলি ইনটিমা, যেটা অ্যাবজর্পশনে বাধা দেয়। এই কারণে ফোরগার্ড এবং হাইন্ডগার্ডে অ্যাবজর্পশন হয় না, শুধুমাত্র কিছু কিছু ইনসেক্টে পার্শিয়াল ডাইজেশন হয়। কিন্তু স্যার আচ্ছা, হাইনগাটে তো স্যার অ্যাবজর্পশন হয় না স্যার, কিছু তো অ্যাবজর্পশন হয় হাইনগাটে। অ্যাবজর্পশন বলতে আমরা যেটাকে বলছি যে মেটাবোলাইট অ্যাবজর্পশন, এখানে হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। রিঅ্যাবজর্পশনটা হচ্ছে শুধুমাত্র আয়ন এবং ওয়াটার যেটা থাকে, যেমন যখন মালপিগিয়ান চিবিউস ইট ফ্লোটিং ইনটু দ্য হেমোসিল অ্যান্ড দে কালেক্ট দ্য নাইট্রোজেনাস ওয়াস্ট। এই নাইট্রোজেনাস ওয়াস্ট বা নাইট্রোজেনাস কম্পাউন্ড লাইক অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিড, at the same time they absorb or they collect lots of ion like sodium, potassium and chloride, and when they collect the potassium and it makes the passive flow of water, that's why they can make the filtrate and which is known as the primary urine। যে কথাগুলো আমরা তোমাদেরকে ক্লাসে বলছিলাম, কোনো কোনো স্টুডেন্টদের সাথে আমরা এই কথাগুলো বলছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসে বা ল্যাব ক্লাসে।
তো সেই আয়নগুলো যেগুলো যেগুলো ইনসেক্টের লিভিং এর জন্য প্রয়োজন, সেগুলো যাতে তার ফিসেসের সাথে তার এক্সক্রেটার সাথে চলে না যায়, এই কারণে সেগুলো ক্লোরাইড সেল দ্বারা আবার অ্যাবজর্ব হয়, পুনরায় অ্যাবজর্ব হয়। এই কারণে হচ্ছে সে কোনো ওই মেটাবোলাইট অ্যাবজর্ব করছে না, শুধুমাত্র তার ব্লাড থেকে যে অতিরিক্ত পানি এবং আয়ন যদি চলে যায় সেগুলোকে সে রিচেক এবং রিজর্পশন করে। দেন আর কিছু? স্যার ইনভেজিনেশন বলতে কি বোঝায়? ইনভেজিনেশন হচ্ছে দ্য ফোল্ড ইনওয়ার্ডস, ফোল্ড ইনওয়ার্ডস, ভাঁজ হয়, ভিতরের দিকে ভাঁজ হয়ে যাওয়া, ফোল্ড ইনওয়ার্ডস, ভিতরের দিকে ভাঁজ হওয়াটাকে আমরা বলি ইনভেজিনেট, আর বাইরের দিকে ফুলে যাওয়াটাকে আমরা বলি ইভাজিনেট। আর কিছু? কারো কোনো জিজ্ঞাসা নাই আর? স্যার বলো। স্যার আমাদের জানেন স্যার প্র্যাকটিক্যাল ক্লাস আছে স্যার আগামীকালকে। এটা স্যার অনলাইনে হবে কিনা? প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনলাইনে করে করতে চাইলে তো করাই যায়, কিন্তু এটা তো তোমাদের যে ডিসেক্ট করবা সেটা ডিসেকশনটা তো নিজেদের হাতে কলমে করতে হবে, তাই না? কালকে তাহলে ওটা আমরা অনলাইনে না করে আমরা হয়তো 2 তারিখ থেকে তো হচ্ছে, কালকে তো হলো 2 তারিখ, 5 তারিখ থেকে তো মনে হয় কি ফিজিক্যাল ক্লাস হবে নাকি? জি স্যার, কোনো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্যার 5 তারিখ থেকে ফিজিক্যাল ক্লাস হওয়ার কথা স্যার। তাহলে আমরা 5 তারিখ পর্যন্ত ওয়েট করি, যদি আমরা ফিজিক্যাল ক্লাস থেকে শুরু করতে পারি করলাম। জি স্যার। জি স্যার। কালকে কি ফিজিক্যাল ক্লাস হওয়ার তো কোনো সুযোগ নেই, আছে কি? না স্যার। না স্যার। আচ্ছা, কালকে 3 গ্রুপের তোমাদের ক্লাস আছে? সি গ্রুপ, আর গ্রুপ, আর এইচ গ্রুপ। এইচ এই, গ্রুপ স্যার সকালে 11টা 5-এ, আর সি গ্রুপ আর আই গ্রুপ স্যার বিকালে স্যার 3টা 10-এ। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা ল্যাবগুলো আমরা ফিজিক্যালি করব, ফিজিক্যাল ক্লাস অফলাইনে। জি স্যার। তো আর কোনো প্রশ্ন নাই তোমাদের? কত প্রশ্ন তো থাকার কথা। হুম। স্যার কিউটিন কাইটিন আর হচ্ছে কিউটিকল মানে এগুলোর স্পেসিফিক পার্থক্যটা একটু। একই একই জিনিস, জাস্ট বহি আবরণ। এক্সোস্কেলেটন, যেটা এক্সোস্কেলেটনটাই কাইটিনাস সাবস্টেন্স দ্বারা তৈরি, এটাকে আমরা কিউটিকল বলি। আচ্ছা, আমি তাহলে তোমাদের এই যে প্রেজেন্টেশন, যেটা পিপিটি ফাইল প্লাস হচ্ছে পিডিএফ ফাইল, আমি তোমাদের সিনসিয়ার কে মেল করে দিচ্ছি, হ্যাঁ? জি স্যার। তো তোমরা এখান থেকে আরো দেখে নিতে পারবা, বা ওই যেটা আছে হ্যান্ড নোট ওখান থেকে পড়ে নিতে পারবা। তো তাহলে আমরা শেষ করি নাকি? জি স্যার, শেষ করি। ওকে, আর সবাই লিখছো, আইডি লিখছো না? জি স্যার, লিখছি। ওকে, থ্যাংক ইউ, তাহলে দেখা আসসালামু হবে আলাইকুম স্যার। আমাদের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।